এই প্রেক্ষাপটে বহুবঙ্গে আইনসভা প্রতিষ্ঠার মাধ্যমে ঔপনিবেশিক শাসকরা চেয়েছিলেন সমাজের উচ্চবর্গীয় শিরোমণি কয়েকজন ভারতীয়কে মনোনীত করে নেটিবোধের থেকে বিচ্ছিন্নতা দূর করতে। তাদের উদ্দেশ্য ছিল এই প্রক্রিয়ার মাধ্যমে শাসন অক্ষমতা আরও সংহত করা এবং শাসিতদের সম্মতি বা আনুগত্য অর্জন করা। বস্তুত ঔপনিবেশিক শাসকদের চাপিয়ে দেওয়া আইন ও বিহিত নিয়ম এবং চেষ্টা সালের কিস্তি আকারে আসা সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই বাংলার আইনসভার বিবর্তন ঘটে। এই বিবর্তনের বিভিন্ন পর্যায়ে আইনসভার কাঠামোগত রূপান্তর হয়েছে নিঃসন্দেহে। তবে 1940 সালে প্রতিষ্ঠিত আইনসভার সঙ্গে আজকের বিধানসভার একটি গভীর ঐতিহাসিক বন্ধন অটুট রয়ে গিয়েছে। অতএব 1952 সালকে বিধানসভার প্রতিষ্ঠা বর্ষ ধরে নেয়া হারিয়ে প্রবতা দেখায় তার নিছক ইতিহাস চর্চার মনোভাব থেকে উৎসারিত নেয়, বরং তা ভুল ঐতিহাসিক চেতনারই প্রতিফলন। তামঞ্চের আইনসভার সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। আইনসভার সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান একদিকে এমন সমাজে তাদের প্রভাব ও প্রতিপত্তির সূচক, তেমনি রাজনীতির গতি প্রকৃতি ও বহুলাংশে নির্ধারিত হয় এই অবস্থানের দ্বারা। ফলে অনিবার্যভাবে প্রশ্ন উঠে আসে, বিধানসভার প্রকৃতি কেমন ছিল, কারা ছিলেন এর নিয়ন্তা? ইংরেজদের ভূমিকা স্পষ্ট, তাঁরা ছিলেন শাসক ও শোষক। কিন্তু ভারতীয় বিদেশীদের সামাজিক অবস্থান কি ছিল এবং স্বাধীনতা পরবর্তী পূর্বে এই সামাজিক কাঠামোয় কোনো মালিক পরিবর্তন এসেছে কি? আইনসভা প্রতিষ্ঠায় ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল সামান্য সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত উচ্চ শ্রেণীর ভারতীয়দের মনোনীত করে তাদের রাজানুগত্য অর্জন করা। স্বাভাবিকভাবে আইনসভায় প্রবেশের সুযোগ পেয়ে ইংরেজ রাজপুরুষদের সঙ্গে এক আসনে বসার জন্য ভারতীয়দের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। যেমনে ইংরাজ স্তোত বঙ্কিমচন্দ্র লোকরহস্য তে এই মনোভাবকে বং করে লেখেন, হ্যাঁ সোরবাদ, আমাকে ধন দাও, মান দাও, যশ দাও, আমার সোর বাসনা সিদ্ধ কর, আমাকে বড় চাকরি দাও, রাজা কর, রায় বাহাদুর কর, কাউন্সিলের মেম্বার কর, আমি তোমাকে প্রণাম করি। প্রথম 3 দশকে আইনসভা 67 জন ভারতীয় সদস্য মনোনীত হন। তাদের অর্ধেকের বেশি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত জমিদার, ব্যবসায়ী ও রাজা মহারাজা। তবে ব্যতিক্রমও ছিল। এমন বিজ্ঞানী মহেন্দ্রনাথ সরকার, শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়, আইনজীবী গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও আমির আলী ICS, অফিসার রমেশচন্দ্র দত্ত এবং বঙ্গীয় মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব নবাব আব্দুল লতিফও সরকারি মনোনয়নে আইনসভায় আসেন। 19 শতকের আইনসভায় কৃষ্ণদাস পালের মতো সাংবাদিক চিন্তাবিদও ছিলেন। পরবর্তী 3 দশকে এরা নির্বাচিত হন। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন আইনজীবী, ব্যারিস্টার, চিকিৎসক এবং স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিনিধিরা। ফলে আইনসভার অভ্যন্তরীণ গঠন ক্রমেই শিক্ষিত মতবিত্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করতে শুরু করে। এই সংস্করণে ভাষা আরও সুগঠিত ও সুসংহত হয়েছে এবং পাঠকের কাছে বিষয়টি অধিক স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। প্রয়োজনে আরও সংক্ষিপ্ত বা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা যেতে পারে। চাইলে আমি এই ধারাবাহিক পাঠের আরও অধ্যায় সম্পাদনায় সহায় করতে পারি। এই প্রেক্ষাপটে বহুবঙ্গে আইনসভা প্রতিষ্ঠার মাধ্যমে ঔপনিবেশিক শাসকরা চেয়েছিলেন সমাজের উচ্চবর্গীয় শিরোমণি কয়েকজন ভারতীয়কে মনোনীত করে নেটিবোধের থেকে বিচ্ছিন্নতা দূর করতে। তাদের উদ্দেশ্য ছিল এই প্রক্রিয়ার মাধ্যমে শাসন অক্ষমতা আরও সংহত করা এবং শাসিতদের সম্মতি বা আনুগত্য অর্জন করা। বস্তুত ঔপনিবেশিক শাসকদের চাপিয়ে দেওয়া আইন ও বিহিত নিয়ম এবং চেষ্টা সালের কিস্তি আকারে আসা সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই বাংলার আইনসভার বিবর্তন ঘটে। এই বিবর্তনের বিভিন্ন পর্যায়ে আইনসভার কাঠামোগত রূপান্তর হয়েছে নিঃসন্দেহে। তবে 1940 সালে প্রতিষ্ঠিত আইনসভার সঙ্গে আজকের বিধানসভার একটি গভীর ঐতিহাসিক বন্ধন অটুট রয়ে গিয়েছে। অতএব 1952 সালকে বিধানসভার প্রতিষ্ঠা বর্ষ ধরে নেয়া হারিয়ে প্রবতা দেখায় তার নিছক ইতিহাস চর্চার মনোভাব থেকে উৎসারিত নেয়,
বরং তা ভুল ঐতিহাসিক চেতনারই প্রতিফলন। তা মঞ্চের আইনসভার সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। আইনসভার সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান একদিকে এমন সমাজে তাঁদের প্রভাব ও প্রতিপত্তির সূচক, তেমনি রাজনীতির গতি প্রকৃতি ও বহুলাংশে নির্ধারিত হয় এই অবস্থানের দ্বারা। ফলে অনিবার্যভাবে প্রশ্ন উঠে আসে, বিধানসভার প্রকৃতি কেমন ছিল, কারা ছিলেন এর নিয়ন্তা। ইংরেজদের ভূমিকা স্পষ্ট, তাঁরা ছিলেন শাসক ও শোষক। কিন্তু ভারতীয় বিদেশীদের সামাজিক অবস্থান কি ছিল, এবং স্বাধীনতা পরবর্তী পূর্বে এই সামাজিক কাঠামোয় আদা কোনো মৌলিক পরিবর্তন এসেছে কি? আইনসভা প্রতিষ্ঠায় ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল সামান্য সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত উচ্চ শ্রেণীর ভারতীয়দের মনোনীত করে তাদের রাজানুগত্য অর্জন করা। স্বাভাবিকভাবে আইনসভায় প্রবেশের সুযোগ পেয়ে ইংরেজ রাজপুরুষদের সঙ্গে এক আসনে বসার জন্য ভারতীয়দের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। যেমনে ইংরাজ স্তোত, বঙ্কিমচন্দ্র লোকরহস্য। তে এই মনোভাবকে বং করে লেখেন, হ্যাঁ সোরবাদ, আমাকে ধন দাও, মান দাও, যশ দাও, আমার সোর বাসনা সিদ্ধ কর, আমাকে বড় চাকরি দাও, রাজা কর, রায় বাহাদুর কর, কাউন্সিলের মেম্বার কর, আমি তোমাকে প্রণাম করি। প্রথম 3 দশকে আইনসভা ৬৬ জন ভারতীয় সদস্য মনোনীত হন। তাঁদের অর্ধেকের বেশি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত জমিদার, ব্যবসায়ী ও রাজা মহারাজা। তবে ব্যতিক্রমও ছিল। এমন বিজ্ঞানী মহেন্দ্রনাথ সরকার, শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়, আইনজীবী গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও আমির আলী ICS, অফিসার রমেশচন্দ্র দত্ত এবং বঙ্গীয় মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব নবাব আব্দুল লতিফও সরকারি মনোনয়নে আইনসভায় আসেন। 19 শতকের আইনসভায় কৃষ্ণদাস পালের মতো সাংবাদিক চিন্তাবিদও ছিলেন। পরবর্তী 3 দশকে এরা নির্বাচিত হন। তাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন আইনজীবী, ব্যারিস্টার, চিকিৎসক এবং স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিনিধিরা। ফলে আইনসভার অভ্যন্তরীণ গঠন ক্রমেই শিক্ষিত মতবিত্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করতে শুরু করে। এই সংস্করণে ভাষা আরও সুগঠিত ও সুসংহত হয়েছে এবং পাঠকের কাছে বিষয়টি অধিক স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। প্রয়োজনে আরও সংক্ষিপ্ত বা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা যেতে পারে। চাইলে আমি এই ধারাবাহিক পাঠের আরও অধ্যায় সম্পাদনায় সহায় করতে পারি।